পাত্র হিসেবে যখন কলেজের রাগী টিচার আরহাম স্যারকে দেখলাম তখন বুকের ভেতর ধক করে উঠল। এই স্যারের কারণে আমার লেখাপড়ার 12টা বেজে গেছে। আমাদের কলেজে একটা কথা খুব বিখ্যাত ছিল। পৃথিবীর সবচেয়ে কঠিন 3টা জিনিস হল গণিতের সূত্র মুখস্থ করা, সোমবার সকালে ঘুম থেকে ওঠা, আর আরহাম স্যারের ক্লাসে দেরি করে ঢোকা। আরহাম তালুকদার কলেজের সবচেয়ে কম বয়সী লেকচারার। বয়স মাত্র 30। লম্বা, সুদর্শন, সবসময় ইস্ত্রি করা শার্ট, হাতে ঘড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। কলেজের অর্ধেক মেয়েই তাকে ক্রাশ বলত। কিন্তু আমার কাছে উনি ছিলেন একটা চলন্ত দুর্যোগ, ঘূর্ণিঝড়, সুনামি। কারণ হল স্যার আমাকে দেখলেই যেন নতুন নতুন শাস্তি আবিষ্কার করতেন। একদিন 5 মিনিট দেরি করেছিলাম। ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকুন গো। আরেক দিন আইডি কার্ড আনতে ভুলে গিয়েছিলাম। আর সেদিন পুরো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত লাইব্রেরিতে বসে নিয়মাবলী লিখবেন গো। অন্য একদিন মোবাইল সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। 100 বার লিখবেন, ক্লাসে মোবাইল ব্যবহার করব না গি। আমি রাগে ফুঁসতে ফুঁসতে খাতায় লিখেছিলাম, ক্লাসে মোবাইল ব্যবহার করব না। কিন্তু আরহাম স্যারও আর শাস্তি দিবেন না। ক্লাস শেষে বান্ধবী মিথিলা খাতা দেখে হেসে গড়াগডি। তুই না একদিন নিশ্চিত স্যারের হাতে ধরা খাবি। আমি গম্ভীর মুখে বললাম, একদিন আমি এই রাগী স্যারকে এমন হাসাবো, উনি নিজেই অবাক হয়ে যাবেন। পাশ থেকে তিথি বলল, হাসাবি? আগে নিজে পাস কর। আমরা সবাই হেসে উঠলাম। প্রতিদিন টিফিন টাইমে আমাদের আলোচনার প্রধান বিষয় ছিল আরহাম স্যার। আজ স্যার কয়জনকে ক্লাস থেকে বের করে দিলেন? আজ স্যার হাসল। স্যারের কি গার্লফ্রেন্ড আছে? মিথিলা বলত, আচ্ছা, এত সুন্দর মানুষটা সারাক্ষণ এমন রাগী থাকে কিভাবে? আমি সঙ্গে সঙ্গে বলতাম, উনার জন্মেই হয়েছে মানুষকে বকা দেওয়ার জন্য আর শাস্তি দেওয়ার জন্যে। একদিন ক্যান্টিনে বসে আমরা স্যারকে নিয়ে নকল করছিলাম। আমি চশমা পরে গম্ভীর মুখ বানিয়ে বললাম, স্টুডেন্ট মানেই শৃঙ্খলা। শৃঙ্খলা না থাকলে ভবিষ্যৎ অন্ধকার। সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এল, তাহলে ভবিষ্যৎ আলোকিত করার জন্য সবাই কাল 10 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আমরা ধীরে ধীরে পেছনে তাকালাম। আরহাম স্যার কখন যে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন কেউ টেরই পায়নি। মিথিলা আর তিথি আমাকে আঙুল দেখিয়ে বলল, সব তোর জন্য। আমি মনে মনে বললাম, হায় আল্লাহ, এবার মনে হয় আমার কলেজ জীবনটাই শেষ। ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠছে। আমার কতদিনের স্বপ্ন ছিল বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে কলেজে যাব। এইবার মনে হয় আমার সেই স্বপ্ন আর পূরণ হবে না। কিন্তু তখনও জানতাম না, এই রাগী স্যারই একদিন আমার জীবনের পাত্র হয়ে আমাদের ড্রয়িং রুমে বসে থাকবেন। আরহাম স্যারকে প্রথম দেখেই কেউ বুঝতে পারত না তার বয়স মাত্র 30। সবসময় সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা। মুখে হাসি বলতে কিছুই ছিল না। কলেজে গুজব ছিল উনি নাকি আগে বিদেশে পড়াশোনা করতেন। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে দেশে ফিরে এসে লেকচারার হিসেবে যোগ দেন। তারপর থেকে পড়াশোনার ব্যাপারে একটুও ছাড় দিতেন না। সিনিয়ররা বলত, আরহাম স্যারের ক্লাসে ঘুমালে শেষ, পুরো পিরিয়ড দাঁড়িয়ে থাকতে হবে। আবার কেউ কেউ বলত, স্যারের সামনে মিথ্যা বলা মানে নিজের কবর নিজে খোঁড়া। আমি এসব শুনে হেসেছিলাম। তারপর প্রথম দিনেই বুঝেছিলাম মানুষগুলো একটুও বাড়িয়ে বলেনি। কলেজে যোগ দেওয়ার দ্বিতীয় সপ্তাহে আমি 5 মিনিট দেরি করে ক্লাসে ঢুকেছিলাম। স্যার বই থেকে চোখ না তুলেই বললেন, বাইরে দাঁড়ান। আমি ভেবেছিলাম স্যার হয়তো বা 5 মিনিট পর ডাকবেন। কিন্তু পুরো ক্লাসটাই বাইরে দাঁড়িয়ে কাটাতে হয়েছিল। এইদিকে বন্ধুরা জানালা দিয়ে মুখ বের করে হাসছিল। ক্লাস শেষে তিথি বলেছিল, কি রে, নতুন ফ্যাশন নাকি? আজকাল বাইরে দাঁড়িয়ে ক্লাস করছিস যে? আমি রাগে বলেছিলাম, আমি একদিন না একদিন এই রাগী স্যারকে নাচাব। তারপর থেকে আমাদের বান্ধবীদের আড্ডার প্রধান বিষয় ছিল আরহাম স্যার। ক্যান্টিনে বসে সবাই মিলে স্যারের নাম দিয়েছিলাম আইসবার্গ স্যার। আমি বললাম, কারণ উনার মুখে কোনো এক্সপ্রেশনই নেই। মৌ হেসে বলল, না, উনি রোবট। রাতে চার্জ দিয়ে সকালে কলেজে আসে। সবাই হো হো করে হেসে উঠলাম।
একদিন তো আমরা বাজিও ধরেছিলাম, যে আরহাম স্যারের মুখে হাসি ফোটাতে পারবে তাকে সবাই 1 সপ্তাহ ফুচকা খাওয়াবে। আমি খুব সাহস করে স্যারের সামনে গিয়ে বলেছিলাম, স্যার আপনি যদি একবার হাসেন সমুদ্রের পানি তো আর কমে যাবে না। স্যার কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, আগামীকাল 10 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আর যেহেতু রসিকতা করার সময় আছে অতিরিক্ত 5 পৃষ্ঠা লিখবেন। সেদিন পুরো কলেজে আমার নাম হয়ে গিয়েছিল 15 পৃষ্ঠার ইনায়া। বন্ধুরা আমাকে দেখলেই বলত, স্যারের সঙ্গে আর মজা করবি? আমি মুখ বাঁকিয়ে বলতাম, এই লোককে বিয়ে তো দূরের কথা, এমন মানুষকে কেউ জামাই হিসেবেও চাইবে না। কিন্তু ভাগ্যের চাবিটা যে সবচেয়ে অদ্ভুত। আজ সেই আরহাম স্যারই আমার সামনে বসে আছেন, তাও আবার আমার পাত্র হয়ে। আর আমি শুধু মনে মনে একটাই কথা ভাবছি, হে আল্লাহ, কলেজের সব শাস্তির হিসাব কি এবার সারা জীবন একসাথে দিতে হবে? বারান্দা থেকে ড্রয়িং রুমে ফিরে আসতেই 2 পরিবারের সবার চোখ আমাদের উপর। খালামণি মুচকি হেসে বললেন, কি হল? দুজনের কথা শেষ? আমার মুখটা এমন লাল হয়ে আছে যে আয়নায় দেখলেও নিজেকে চিনতাম না। আমি মাথা নিচু করে বসে পড়লাম। অন্যদিকে আরহাম স্যার আগের মতোই শান্ত। মনে হচ্ছিল এই মানুষটার লজ্জা বলে কিছু নেই। হঠাৎ মা বললেন, ইনায়া চা দে মা। আমার বুক ধড়ফড় করে উঠল। আমি কাপা হাতে ট্রে নিয়ে স্যারের সামনে দাঁড়ালাম। ঠিক তখনই হাত ফসকে কাপটা কাত হয়ে গেল। গরম চা সোজা আরহাম স্যারের পিঙ্ক কালারের শার্টে। আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। সরি স্যার। কথাটা মুখ থেকে বের হতেই সবাই আমার দিকে তাকিয়ে রইল। স্যারের মা অবাক হয়ে বললেন, এখনও স্যার ডাকবে? আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইলাম। আরহাম স্যার ঠোঁট চেপে হাসি লুকিয়ে বললেন, অভ্যাস বদলাতে একটু সময় লাগবে মা। আমি টিস্যু দিয়ে শার্ট মুছতে গিয়ে এইবার আরও বিপদ করে বসলাম। টিস্যুর বদলে ভুল করে টেবিলে রাখা মিষ্টির সিরা মাখানো ন্যাপি তুলে নিয়েছি। শার্ট আরও নোংরা হয়ে গেল। আমার বান্ধবীরা যদি আজকের দৃশ্য দেখত তাহলে সারা জীবন আমাকে নিয়ে হাসত। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীলা কলিং। আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। 10 সেকেন্ড পর আবার কল। আবার কেটে দিলাম। না জানি আজকে ফোন সাইলেন্ট না করার অপরাধে আমাকে আবার কোনো শাস্তি পেতে হয়। তৃতীয়বার ভিডিও কল। আমি বিরক্ত হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে নীলার চিৎকার, কি রে? রাগী স্যার কি তোকে ফেল করিয়ে দিল নাকি বিয়েই করে ফেল? ড্রয়িং রুম একদম চুপ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হয় এই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ধীরে ধীরে মাথা তুলে দেখি, আরহাম স্যার আমার দিকেই তাকিয়ে আছেন। তার ঠোঁটের কোণে চাপা হাসি। আমি তাড়াহুড়ো করে ফোন কেটে দিলাম। বাড়ির সবাই হাসি চেপে রেখেছে। আর আমি মনে মনে বলছি, হে আল্লাহ, পৃথিবী যদি এখনই 2 ভাগ হয়ে যেত আমি সোজা ভেতরে ঢুকে যেতাম। বাড়ি থেকে বের হওয়ার আগে আরহাম স্যার দরজার কাছে এসে আস্তে করে বললেন, মিস ইনায়া। আমি ভয়ে তাকালাম। আপনার বান্ধবীকে বলবেন আমি কাউকে ফেল করাই না। যারা পড়ে না শুধু তাদের নম্বর কমে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর তিনি মুচকি হেসে গাড়িতে উঠে চলে গেলেন। আমি জীবনে প্রথমবার বুঝলাম, রাগী স্যার হাসলে তাকে ভয়ঙ্কর নয়, ভীষণ সুন্দর লাগে। আর সেই হাসিটাই আমার মাথা আরও বেশি ঘুরিয়ে দিল। আরহাম স্যার চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে সোজা নিজের রুমে ঢুকে গেলাম। বিছানায় মুখ গুজে শুয়ে আছি। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। বন্ধুরা সবাই গ্রুপে ভিডিও কল করছে। রিসিভ করতেই ওপাশ থেকে একসাথে নীলা, মৌ আর তিথির চিৎকার, কি রে? আমাদের কলেজের রাগী স্যারই নাকি তোর পাত্র? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ রে, আমার কপালটাই খারাপ। কিন্তু তোদের কে বলল? নীলা বলল, তোর কাজিন বলেছে। মৌ হেসে গডাগডি খেতে খেতে বলল, ভাবতে পারছিস? যে স্যার তোকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখত সেই স্যারই এখন সারা জীবন তোর পাশে দাঁড়াবে। তিথি যোগ করল, বিয়ের পর যদি দেরি করে ঘুম থেকে উঠিস উনি কি বলবেন? মিস ইনায়া 10 মিনিট লেট। আজ নাস্তা বন্ধ।
সবাই একসাথে হো হো করে হেসে উঠল। আমি মুখ ফুলিয়ে বললাম, এই তোরা আমার বন্ধু না, শত্রু। নীলা দুষ্টুমি করে বলল, এখন কি আমরা তোকে ম্যাম বলেই ডাকব নাকি? আমি রাগ দেখিয়ে বললাম, নীলার বাচ্চা, তোকে সামনে পাইলে কিন্তু তোর খবর আছে। সবাই আবার হো হো করে হেসে উঠল। আর আমি ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বারবার চোখের সামনে ভেসে উঠছে আরহাম স্যারের সেই চাপা হাসি। যে মানুষটাকে এতদিন শুধু ভয় পেয়েছি, আজ তার হাসিটাই কেন যেন বারবার মনে পড়ছে। বিছানায় শুয়ে শুয়ে আজকের দিনটার কথা মনে করে হাসছি। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। অচেনা নাম্বার। ভ্রু কুঁচকে মেসেজটা খুলতেই বুক ধক করে উঠল। মেসেজে লেখা, মিস ইনায়া, আগামীকাল বিকেল ৫টায় আপনাদের সিদ্ধান্ত জানাব। আর হ্যাঁ, ফোন সবসময় সাইলেন্টে রাখার অভ্যাস করুন গো। মেসেজের নিচে কোনো নাম ছিল না। কিন্তু নাম না থাকলেও আমি বুঝে গেছি মেসেজটা কে পাঠিয়েছে। আমার ঠোঁট শুকিয়ে এলো। রাগী স্যার কি তাহলে আমার নাম্বারও জোগাড় করে ফেলেছেন? মিস ইনায়া, আগামীকাল বিকেল ৫টায় আপনাদের সিদ্ধান্ত জানাব। আর হ্যাঁ, ফোন সবসময় সাইলেন্টে রাখার অভ্যাস করুন। মেসেজটা পড়ে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। তারপর বিছানা থেকে লাফ দিয়ে উঠে চিৎকার করে বললাম, আরহাম স্যার, আমার নাম্বার পেলেন কোথায়? এত জোরে চিৎকার করলাম পুরো বাসা কেঁপে উঠল। মানুষ হয়তো মনে করবে কোথাও আগুন লেগেছে, আর না হয় ইনায়া পাগল হয়ে গেছে। আমার চিৎকারে পাশের রুম থেকে আম্মু আর ভাবি দৌড়ে এলেন। আম্মু বললেন, কি হয়েছে মা? ভূত দেখেছিস? আবার ভাবি বললেন, এত জোরে চিৎকার করছো কেন? নিশ্চয় আবার তেলাপোকা দেখেছ। আমি এইবার আরও জোরে চিৎকার দিয়ে বললাম, তোমরা বউ শাশুড়ি মিলে কি শুরু করেছ? আমাকে তো কথা বলার সুযোগ দিবা। আম্মু বললেন, বল কি হয়েছে? আমি ফোনটা বুকের কাছে চেপে ধরে বললাম, তেলাপোকার থেকেও ভয়ঙ্কর। আম্মু ভয় পেয়ে বললেন, কি হয়েছে? আমি ফোনটা এগিয়ে দিয়ে বললাম, আরহাম স্যার আমাকে মেসেজ দিয়েছেন। ভাবি ফোনটা হাত থেকে নিয়ে মেসেজটা পড়ে আমার দিকে তাকিয়ে বললেন, এতে ভয় পাওয়ার কি আছে? উনি তোমাকে বিয়ে করতে চাইছেন। আমি হতভম্ব হয়ে বললাম, ভাবি, উনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষক? এইবার আম্মু বললেন, ছিলেন। এখন তো আর তোর শিক্ষক থাকবেন না। ভাবি বলল, বাড়িতে স্বামী আর কলেজে শিক্ষক। ভালোই তো। আমি চোখ বড় বড় করে তাকালাম। ভাবি, উনি যদি বিয়ের পরও আমাকে শাস্তি দেন? আম্মু মুচকি হেসে বললেন, তাহলে সংসারে শান্তি থাকবে। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? তুই কথা শুনবি, উনি রাগ করবেন না। আমি মুখ বাঁকিয়ে বললাম, আম্মু, আপনি কি আমার মা? নাকি উনার পক্ষের উকিল? আম্মু হেসে চলে গেলেন। ভাবি বলল, ইনায়া, বিয়ের পর এইভাবে চিৎকার করবে না কিন্তু। আমি কিছু বলার আগেই উনি চলে গেলেন। আর আমি আবার মেসেজটার দিকে তাকালাম। ফোন সবসময় সাইলেন্টে রাখার অভ্যাস করুন গো। কি আশ্চর্য! বিয়ের আগেই শাসন শুরু। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই লিখলাম, স্যার, আপনি কি এখনও আমার শিক্ষক আছেন? মেসেজটা টাইপ করে অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে রইলাম। তারপর সাহস করে সেন্ড করে দিলাম। মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গেই বুক ধড়ফড় করতে লাগল। ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, কোনো রিপ্লাই নেই। আমিও বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে দিলাম। ঠিক তখনই মেসেজের শব্দ হল। আমি এমনভাবে ফোনটা হাতে নিলাম যেন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছি। রিপ্লাই এসেছে। না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। শুধুও না। আমি আবার লিখলাম, তাহলে এত শাসন করছেন কেন? এবার রিপ্লাই আসতে একটু কম সময় লাগল। অভ্যাস। আমি ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলাম। তারপর লিখলাম, অভ্যাস বদলাতে একটু সময় লাগে স্যার। মেসেজ পাঠিয়ে আমি নিজেই চমকে গেলাম। ওপাশ থেকে আর কোনো রিপ্লাই এলো না। আমি ভাবলাম হয়তো স্যার রেগে গেছেন। কিন্তু কয়েক মিনিট পর একটা মেসেজ এলো, আপনারও। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। আমার আবার কি অভ্যাস? আমি সঙ্গে সঙ্গে আবার মেসেজ করলাম,
কিছুক্ষণ পর রিপ্লাই এলো, ওই যে আমাকে স্যার ডাকার অভ্যাস। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি জানি না কেন হঠাৎ মুখটা গরম হয়ে গেল। ফোনটা বিছানা ছুড়ে দিয়ে নিজেকেই বললাম, ধুর, লোকটা কি ইচ্ছা করে আমাকে লজ্জায় ফেলে? ঠিক তখনই ফোনে আবার মেসেজ এলো, আর একটা কথা গু। আমি সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিলাম। জি। ওপাশ থেকে উত্তর এলো, আগামীকাল বিকেল ৫টায় আপনার সিদ্ধান্ত জানাব। আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম। তারপর লিখলাম, আপনি কি ধরে নিয়েছেন আমি আপনাকে হ্যাঁ বলব? কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো, না। আমি একটু অবাক হলাম। তাহলে? এবার বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। আমি ভাবলাম হয়তো উনি আর রিপ্লাই করবেন না। ঠিক তখনই মেসেজ এলো, আপনি না বললেও আমি আপনার সিদ্ধান্ত মেনে নেব। আমি চুপ করে গেলাম। কেন জানি কথাটা পড়ে বুকের ভেতরটা ভারী হয়ে গেল। এতদিন যাকে আমি শুধু রাগী, কঠিন আর ভয়ঙ্কর মানুষ হিসেবে চিনেছি, সে মানুষটা কি আসলে এমন? আমার সিদ্ধান্তকে এতটা গুরুত্ব দিচ্ছেন? আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে লিখলাম, আপনি কি সত্যিই আমার সিদ্ধান্ত মেনে নেবেন? এবার উত্তর আসতে সময় লাগল না। অবশ্যই। বিয়ে কারও উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। মেসেজটা পড়ে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন রাতে প্রথমবার আরহাম স্যারকে নিয়ে আমার মনে একটা নতুন প্রশ্ন জাগল। মানুষটা কি সত্যিই এতটা রাগী? নাকি তার রাগের আড়ালে অন্য কোনো মানুষ লুকিয়ে আছে? পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ ছিল ফোন দেখা। কোনো মেসেজ নেই। আমি অকারণে মন খারাপ করে ফোনটা পাশে রেখে দিলাম। তারপর নিজেকেই ধমক দিলাম, ধুর, আমি কেন উনার মেসেজের জন্য অপেক্ষা করছি? আমার তো উনাকে পছন্দই না। একদম না। কোনোভাবেই না। ঠিক তখনই আয়নায় নিজের মুখ দেখে থমকে গেলাম। ঠোঁটের কোণে হাসি। আমি সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করে দিলাম। না, আমি পাগল হয়ে যাচ্ছি। নাশতার টেবিলে বসতেই আম্মু বললেন, আজ বিকেলে আরহামদের পরিবার আসবে। আমার হাত থেকে চামচ প্রায় পড়ে যাচ্ছিল। আবার? আবার মানে? কালই তো এসেছিল। কাল এসেছিল পরিচয়ের জন্য। আজ সিদ্ধান্ত জানাতে আসবে। আমি চুপ করে গেলাম। আমার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগল। আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি ভাবছিস? আমি গম্ভীর মুখে বললাম, ভাবছি উনাকে না বললে উনি কি আমাকে আর কখনো ক্লাসে ঢুকতে দেবেন? আম্মু হেসে ফেললেন। এর মধ্যে ভাবি এক গাল হেসে বললেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে উনি তোমাকে ক্লাসে ঢুকতে দেবেন না? আমি মাথা নেড়ে বললাম, হতে পারে। উনি পারেন। আম্মু মাথায় হাত দিয়ে বললেন, তুই সত্যিই একটা পাগল। বিকেল ৫টার আগেই আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। একবার শাড়ি ঠিক করছি, একবার চুল ঠিক করছি। তারপর নিজেকেই বলছি, আমি তো শুধু সিদ্ধান্ত জানাব, সাজগোজের কি আছে? কিন্তু ৫ মিনিট পর আবার লিপস্টিক লাগালাম। নিজের উপরই রাগ হচ্ছিল। ইনায়া, তুই কি সত্যিই পাগল হয়ে গেছিস? ঠিক তখনই নিচ থেকে মিথিলার ফোন এলো। আমি রিসিভ করতেই ও বলল, কি রে, আজ কি রাগী স্যারকে হ্যাঁ বলবি? জানি না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মিথিলা চিৎকার করে বলল, কি বললি? তুই জানিস না? হ্যাঁ। মানে? আমি বিছানায় বসে বললাম, জানি না। মানুষটা যতটা ভেবেছিলাম ততটা খারাপ না। মিথিলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওহ, ব্যাপারটা তাহলে সিরিয়াস। কি সিরিয়াস? তুই রাগী স্যারের প্রেমে পড়ে যাচ্ছিস। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, চুপ কর। কেন? সত্যি কথা শুনলে রাগ লাগে? আমি উনাকে পছন্দ করি না। মিথিলা আবার বলল, ইনায়া, সাবধান। ক্রাশ থেকে কাবিন হতে বেশি সময় লাগে না। আমি বিরক্ত হয়ে বললাম, তোকে সামনে পেলে সত্যিই মারব। মিথিলা হাসতে হাসতে বলল, আগে বিয়েটা হোক, তারপর আমাদের দাওয়াত দিস। আমি ফোন কেটে দিলাম।
ঠিক তখনই নিচে গাড়ির শব্দ হল। আমার বুকটা ধক করে উঠল। আরহাম স্যার এসেছে। আমি জানি না কেন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা আবার ঠিক করে নিলাম। তারপর নিজেই নিজেকেই বললাম, ইনায়া, শান্ত হও। উনি শুধু একজন মানুষ। কিন্তু নিচে গিয়ে যখন দরজার কাছে দাঁড়ালাম, তখন বুঝলাম, আমার জন্য আরহাম স্যার শুধু একজন মানুষ নন। কারণ তার চোখের দিকে তাকাতেই আমার সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল। আরহাম স্যার আজ সাদা শার্ট পরে এসেছেন। চোখে সেই কালো ফ্রেমের চশমা। মুখে আগের মতোই গম্ভীর ভাব। কিন্তু আমাকে দেখেই উনার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল। আমার বুকের ভেতরটা কেমন যেন থেমে গেল। হঠাৎ মনে হল, এই মানুষটার হাসি যদি প্রতিদিন দেখতে হয় তাহলে কি সত্যিই তাকে না বলা সম্ভব? আমি কিছু বলার আগেই আরহাম স্যার আমার পাশ দিয়ে হেঁটে ড্রয়িং রুমে চলে গেলেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে মিথিলার কণ্ঠ যেন কানে বাজল। ক্রাশ থেকে কাবিন হতে বেশি সময় লাগে না আগে। আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলাম। সবাই বসে আছে। আরহাম স্যারও। ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ইনায়া, আজ তোমার সিদ্ধান্তটা জানাবে তো বোন? সবাই আমার দিকে তাকাল। আমি ধীরে ধীরে আরহাম স্যারের দিকে তাকালাম। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। যেন কোনো চাপ নেই, কোনো জোর নেই। আছে শুধু অপেক্ষা। অপেক্ষা। আমি গভীর শ্বাস নিলাম। কিছু বলতে চেয়েও যেন পারছি না। ঠিক তখনই বাইরে বিকট শব্দে বজ্রপাত হল। আমি চমকে উঠলাম। আরহাম স্যার হঠাৎ উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর খুব নিচু গলায় বললেন, ভয় পেয়েছেন? আমি মাথা নাড়লাম। না। তিনি ভ্রু তুললেন। মিথ্যা বলা আমার ক্লাসে নিষেধ ছিল, মনে আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার ঠোঁটের কোণে আবার সেই হাসি। আর আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, জি স্যার। ড্রয়িং রুমে সবাই হেসে উঠল। আরহাম স্যারও এবার আর হাসি লুকালেন না। সেদিন প্রথমবার আমি তার হাসিটা পুরোপুরি দেখলাম। আর মনে মনে একটা কথাই ভাবলাম, হয়তো এই মানুষটার শাস্তি সারা জীবন পাওয়া এতটাও খারাপ হবে না। আরহাম স্যারকে স্যার ডাকায় ড্রয়িং রুমের সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় ভিন রাজ্যের রানী কটকটির বোন ইনায়াবতী। আম্মুর চোখে কৌতূহল। ভাবির মুখে মুচকি হাসি। আর আরহাম স্যার? তিনি একদম শান্ত। কিন্তু তার চোখ দুটো যেন আমার প্রতিটা কথা পড়ে ফেলতে চাইছে। হঠাৎ আরহাম স্যার গলা খাকারি দিয়ে বললেন, আমি একটু আলাদা কথা বলতে চাই। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো, কেউ যদি এখন এসে বলে, তোর সিদ্ধান্ত ভুল হয়েছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সোফার নিচে লুকিয়ে পড়ব। আরহাম স্যারের মা মিষ্টি হেসে বললেন, অবশ্যই বাবা, তোরা যতটা সময় দরকার নে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আমি আর আরহাম স্যার বারান্দায় দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমি বললাম, আমি কিছুটা সময় চাই। আরহাম স্যার বললেন, হ্যাঁ, তবে বেশি সময় নেবেন না। আমি চোখ বড় করে তার দিকে তাকালাম। কেন? কারণ আমি অপেক্ষা করতে অভ্যস্ত নই। আর এক জায়গায় বেশিক্ষণ থাকার অভ্যাস আমার নেই। আমি অবাক হয়ে বললাম, স্যার, এটা কি আপনার নতুন কোনো শাস্তি? তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, এটা আমার ব্যক্তিগত অভ্যাস। আমি মুখ বাঁকিয়ে বললাম, আপনার সব অভ্যাসই খুব ভয়ঙ্কর। আপনার অভ্যাসের চেয়ে কম। আমি থমকে গেলাম। আমার আবার কি অভ্যাস? তিনি শান্ত গলায় বললেন, দেরি করা, ভুলে যাওয়া, অযথা কথা বলা। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি এখনও আমার কলেজের রেকর্ড মুখস্থ করে রেখেছেন? সব কিছু না। আমি একটু স্বস্তি পেলাম। তাহলে আপনার শাস্তিগুলো মনে আছে? আমার মুখ হা হয়ে গেল। আপনি আমার শাস্তির হিসাব রাখেন? আরহাম স্যার খুব স্বাভাবিকভাবে বললেন, 15 পৃষ্ঠার অ্যাসাইনমেন্টটা ভুলে যাওয়ার মতো ছিল না। কেউ যদি এখন এইসব শুনত তাহলে আমাকে সারা জীবন রাগাত। আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। ওই ঘটনাটা নিয়ে সবাই আমাকে এখনও কেন জ্বালায়? মিথিলা থাকলে এখনই বলত। 15 পৃষ্ঠার ইনায়া।
আরহাম স্যার বললেন, আপনাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। আরহাম স্যাররা চলে যাওয়ার পর আম্মু আমার ঘরে এলেন। আমি বিছানায় বসে চুপচাপ আছি। আম্মু পাশে বসে বললেন, কি ভাবছিস? আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, উনি অনেক বদলে গেছেন। আম্মু মুচকি হেসে বললেন, মানুষকে দূর থেকে একরকম লাগে, কাছে এলে আরেক রকম। আমি নিচু গলায় বললাম, কিন্তু উনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষক ছিলেন? উনি আমাকে শাস্তি দিতেন। এখনও দিতে পারেন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমি তোমার সৎ মেয়ে নাকি? আম্মু হেসে ফেললেন। মজা করলাম। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, উনি কি সত্যিই ভালো মানুষ? আম্মু এবার একটু গম্ভীর হয়ে বললেন, আরহামকে আমি যতটুকু দেখেছি সে দায়িত্বশীল। নিজের পরিবারকে খুব ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, সে তোমার সিদ্ধান্তকে সম্মান করছে। আমি চুপ করে গেলাম। মায়ের কথাটা আমার মনে গেঁথে গেল। তোমার সিদ্ধান্তকে সম্মান করছে। এই একটা বিষয় যেন আমার সমস্ত দ্বিধা একটু একটু করে কমিয়ে দিচ্ছিল। পরদিন সকালে কলেজে ঢুকতেই বুঝলাম আমার জীবন শেষ। কারণ কলেজের গেটের পাশে দাঁড়িয়ে মিথিলা, তিথি, মৌ আর নীলা আমাকে এমনভাবে দেখছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। ফাঁসির আসামি। আমি কাছে যেতেই মিথিলা বলল, এই যে আমাদের ভবিষ্যৎ ম্যাডাম আসছেন। মৌ বললেন, ম্যাম, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে গেলাম। কি বললি? তিথি বলল, আরে এখন থেকে তোকে আমরা ইনায়া বলে ডাকব না। নীলা গম্ভীর মুখ করে বলল, কি বলে ডাকবি? তিথি গলা ভারী করে বলল, আরহাম স্যারের বউ। ম্যাডাম। আমি ব্যাগ দিয়ে তিথিকে মারতে গেলাম। তোদের আমি আজকে ছাড়ব না। 4 জন দৌড়ে পালাতে পালাতে চিৎকার করতে লাগল, ম্যাম রেগে গেছে, ম্যাম রেগে গেছে। আমি দাঁত কিডমিট করতে করতে বললাম, তোরা 4 জন আমার হাতে পড়। পালিয়ে যাবি কই? ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কাউকে মারামারি করার আগে ক্লাসে আসবেন। আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। আরহাম স্যার। মিথিলা, তিথি, মৌ আর নীলা মুহূর্তেই গায়েব। আমি একা দাঁড়িয়ে রইলাম। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনার বন্ধুরা কোথায় গেল? আমি গম্ভীর মুখে বললাম, পালিয়ে গেছে। কেন? আমাকে উত্ত্যক্ত করছিল। কি নিয়ে? আমি চুপ। স্যার ভ্রু তুললেন। বলুন। আমি মাথা নিচু করে বললাম, কিছু না। তিনি আরও কাছে এসে নিচু গলায় বললেন, আমি কি জানতে পারি? আমি ফিসফিস করে বললাম, আপনাকে নিয়ে। স্যার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ব্যাপারে আলোচনা করার মতো এত সময় আপনাদের আছে? আমি সাহস করে বললাম, আপনি নিজেই তো আমাদের আলোচনার বিষয়। স্যার থেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, এবার বুঝি শাস্তি। কিন্তু তিনি শুধু বললেন, ক্লাসে আসুন। আমি অবাক হয়ে তার পেছনে হাঁটতে লাগলাম। আজ শাস্তি দিলেন না। কি আশ্চর্য! ক্লাসে ঢুকে দেখি বোর্ডে বড় বড় করে লেখা, সময়মতো ক্লাসে আসবেন গু। আমার চোখ কপালে উঠল। সবাই আমার দিকে তাকিয়ে হেসে উঠল। আমি সঙ্গে সঙ্গে আরহাম স্যারের দিকে তাকালাম। তিনি বোর্ডের দিকে তাকিয়ে বললেন, এটা সাধারণ উপদেশ। মিথিলা পেছন থেকে ফিসফিস করে বলল, হ্যাঁ, সাধারণ উপদেশ। শুধু বোর্ডে তোর জন্য লেখা। আমি ওকে কনুই দিয়ে ধাক্কা দিলাম। আরহাম স্যার সব শুনেও কিছু বললেন না। ক্লাস শুরু হল। কিন্তু আজ আমার মন পড়ায় নেই। কারণ প্রথমবার লক্ষ্য করলাম, স্যার বারবার আমার দিকে তাকাচ্ছেন। 1বার, 2বার, 3বার। আমি নিজেই অস্বস্তিতে পড়ে গেলাম। শেষে সাহস করে বললাম, স্যার কিছু বলবেন? পুরো ক্লাস চুপ। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, না। মনে মনে বললাম, তাহলে বারবার তাকাচ্ছেন কেন? ক্লাসে চাপা হাসির শব্দ উঠল। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
আপনি চুপচাপ পড়ায় মনোযোগ দিন। আমি অবাক হয়ে গেলাম। ফিসফিস করে বললাম, আমি কথা বললে সমস্যা, চুপ থাকলেও সমস্যা? স্যারের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। মিথিলা বলল, তোর ক্ষেত্রে দুটোই সমস্যা। ওরা চারজন খিলখিল করে হেসে উঠল। আমি রাগ দেখিয়ে খাতা খুলে বসে গেলাম। কিন্তু আমার ঠোঁটের কোণেও যে হাসি ফুটে উঠেছিল সেটা কেউ দেখল না। টিফিনে আমরা ক্যান্টিনে বসতেই মিথিলা বলল, ইনায়া, একটা কথা বলবো। একটা কেন? হাজারটা বল। তোর স্যার তোকে পছন্দ করে। আমি চমকে উঠে বললাম, কি বলিস এইসব? তিথি বলল, হ্যাঁ। এতদিনে বুঝলি? উনি আমাকে পছন্দ করেন। নীলা মাথা নেড়ে বলল, অবশ্যই। আমি হেসে বললাম, উনি আমাকে পছন্দ করলে এত শাস্তি দিতেন কেন? মিথিলা চামচ নেড়ে বলল, প্রেমের মানুষকে মানুষ দুইভাবে শাস্তি দেয়া। আমি কৌতূহলী হয়ে বললাম, কিভাবে? স্কুলে পড়লে অ্যাসাইনমেন্ট দিয়ে। আর বিয়ের পর? মিথিলা গম্ভীর মুখে বলল, বাসন মাজতে দিয়ে। আমি চিৎকার করে বললাম, মিথিলা! সবাই হেসে উঠল। ঠিক তখনই ক্যান্টিনের দরজায় আরহাম স্যারকে দেখা গেল। আমাদের হাসি মুহূর্তেই থেমে গেল। স্যার ধীরে ধীরে আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালেন। তার চোখ সরাসরি আমার দিকে। মিস ইনায়া। আমি সোজা হয়ে বসলাম। জি স্যার। আপনার সঙ্গে একটু কথা আছে। আমার বন্ধুরা একসঙ্গে আমার দিকে তাকাল। মোর চোখে দুষ্টু ঝিলিক। আমি উঠে দাঁড়ালাম। কি কথা? স্যার একটু নিচু গলায় বললেন, বাইরে আসুন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি স্যারের পেছনে হাঁটতে হাঁটতে বাইরে এলাম। করিডোরে এসে তিনি থামলেন। তারপর পকেট থেকে একটা ছোট খাম বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি? খুলে দেখুন। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা, আপনার সিদ্ধান্ত জানানোর জন্য আর মাত্র 2 দিন সময় আছে। আমি চোখ বড় বড় করে স্যারের দিকে তাকালাম। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? স্যার শান্ত গলায় বললেন, না। তাহলে? তিনি একটু ঝুঁকে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। কি? আরহাম স্যার মৃদু হেসে বললেন, আমি অপেক্ষা করতে অভ্যস্ত নই। আমি কিছু বলার আগেই তিনি চলে গেলেন। আমি করিডোরে দাঁড়িয়ে রইলাম। হাতে সেই ছোট্ট কাগজ। মনে হাজারটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, আমি কি সত্যিই আরহাম স্যারকে বিয়ে করতে চাই? নাকি আমি ইতিমধ্যেই তাকে পছন্দ করতে শুরু করেছি? ঠিক তখনই পেছন থেকে মিথিলার চিৎকার, ইনায়া! তুই স্যারের কাছ থেকে প্রেমপত্র পেয়েছিস? আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। আরহাম স্যার একটু দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলেছেন। তিনি ধীরে ধীরে পেছনে তাকালেন। তার চোখে সেই অদ্ভুত হাসি। আর আমি মনে মনে বললাম, আল্লাহ গো! এই মানুষটা যদি সত্যিই আমার স্বামী হয়ে যায়, কি হবে? তাহলে আমার জীবনটা কি সারা জীবন এমনই শাস্তি আর লজ্জায় কাটবে? কিন্তু সেদিনও জানতাম না, আরহাম স্যার আমাকে বিয়ে করতে চাইছেন শুধু আমার প্রতি ভালো লাগা থেকে নয়। তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন এক সত্য, তা আমি কল্পনা করতে পারি নাই। গল্প, ক্রাশ নয় কাবিন। লেখিকা ফারহানা ইসলাম। পর্ব 1।